আসসালামু আলাইকুম সবাইকে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এই বিশ্বাস রেখে আজকের লাইভটা শুরু করলাম। লাইভটার নির্ধারিত কোনো টপিকস নেই। আগের লাইভের এটা একটা পুরাতন লাইভ ছিল, সেটাকে শিডিউল থেকে বের করলাম। এখানে লেখা ছিল যে এসো প্রিপজিশন শিখি, সেই চ্যাপ্টারটা নিয়ে। তো আজকে এত রাতে প্রিপজিশন নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই নেই আমার। আমার হাতে বই আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, এই বইটা আছে নোবেল লরিয়েট উইলিয়াম গোল্ডিং এর, কি বলে এটাকে, লর্ড অফ দ্য ফ্লাইজ, এটা একটা উপন্যাস, একজন নোবেল লরিয়েট, তার এই বইটা আছে। সাথে আছে ফিলোসফির একটা বই, নীতিবিজ্ঞান মানব জীবন, সেই বইটা আমার আমার হাতে আছে আর কি। তো আশা রাখি আপনারা যে যেখানে আছেন দেশ বিদেশ থেকে, যদিও আমাদের লাইভ হলো প্রিপজিশন শিখি, কিন্তু প্রিপজিশন শেখা নিয়ে খুব একটা কথা আমরা বলবো না। আমরা একটু অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে আমার সাথে আছে ম্যাকবেথ। এই ম্যাকবেথ বইটি একটা খুব সুন্দর বই। আমাদের সাথে গেস্টও সংযুক্ত হওয়ার কথা, যদি তারা সংযুক্ত হয় তো আমি সংযুক্ত করে নেব আর কি। হ্যাঁ, গেস্ট আছে আমাদের দুইজন। আচ্ছা, আর এই বইটা হলো হিস্টোরি অফ মডার্ন ইউরোপ, অর্থাৎ আধুনিক ইতিহাস, আধুনিক ইউরোপের যে ইতিহাস, সেই ইতিহাসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ঠিক না, বলতেছি যে এরকম, যে এখানে ফাউন্ডেশন, মেডিয়াভাল লেগাসি, ট্রান্সফরমেশন, রিজনেশন নিয়ে কথা বলা আছে, পলিটিক্যাল হরাইজনস নিয়ে কথা বলা আছে, ইংলিশ থট এবং রিপাবলিক অফ লেটার্স, 18th সেঞ্চুরি ইকোনমিক এন্ড সোশ্যাল সেন্স, অনেকগুলো ইতিহাস আছে। এই বইটাতে লেখা আছে যে ইংল্যান্ড যখন বাংলাদেশে ইয়া করতে আসে, কি বলে, ব্যবসা করতে আসে, তখন বাংলাদেশের জিডিপি ছিল ইংল্যান্ডের জিডিপির প্রায় 10 গুণ বেশি ছিল। যার কারণে কিন্তু তারা আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল। তারপরে আমার সাথে একটা অনার্স মাস্টার্স এর একটা বই আছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সমাজ ও রাজনীতি, এই বইটা আমার কাছে আছে আর কি। এই বইটাতেও অনেক তথ্য দেয়া আছে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, পাকিস্তান, সব বিষয় নিয়ে। আর এই টোটাল বইটাই হলো আমেরিকান ফরেন পলিসি নিয়ে বইটা লেখা হয়েছে। ডাইনামিক্স অফ চয়েস ইন দ্য 21st সেঞ্চুরি, 21 শতকের যে চয়েস মানুষের, সেটা নিয়ে। আর এই বইটা হলো কম্পারেটিভ পলিটিক্স, এটা বাইরের দেশের বই। অর্থাৎ এখানে প্রায় 12টি দেশ নিয়ে আলোচনা করেছে। 12টি দেশগুলো একটু নামগুলো জাস্ট করে শোনাই, যে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, জাপান, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ইরান, মেক্সিকো, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এই 12টি দেশের এখানে কম্পারেটিভ, নাইজেরিয়া, 13টি দেশের কম্পারেটিভ আলোচনা। এই দেশগুলো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। আর এই যে এই 13টি দেশ সম্পর্কে আমরা কেন পড়বো, সে বিষয়টা নিয়েও লেখা আছে। আচ্ছা, তার সাথে আরেকটা আছে, এই দেশের ভৌগোলিক অবস্থানটা, জনসংখ্যার অবস্থানটা নিয়ে বর্ণনা করা আছে। আর আছে মেজর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঐতিহাসিক যেভাবে দেশগুলো যে উন্নতির দিকে গেল, সে বিষয়টা নিয়েও এখানে দেয়া আছে। আর আছে পলিটিক্যাল, রাজনৈতিক যে শাসনকাল, সে বিষয়গুলো নিয়ে, রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক কম্পিটিশন, সমাজ, জাতিগত সমাজ, জাতীয় সমাজ, আইডিওলজি, মতাদর্শ এবং রাজনৈতিক কালচার, রাজনৈতিক অর্থনীতি এবং বিশ্বের সাথে ফরেন রিলেশনস কেমন, কারেন্ট ইস্যুস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। আর আমার হাতে এখানে আর একটা বই আছে, সেই বইটা বেশ মজার বই। এটা হলো পেডিয়াট্রিক্স এর বই। এই পেডিয়াট্রিক্স এর বইয়ে এটা হলো, পেডিয়াট্রিক্স বলতে হলো শিশু চিকিৎসা আর কি। তো শিশু চিকিৎসার এই বইটি ঢাকা মেডিকেল কলেজের টিচাররা এই বইটি প্রকাশ করেছে। তো সেই বইটি আমরা একটু পড়বো, যদিও লেখা আছে প্রিপজিশন শিখি। প্রিপজিশন আজকে আমাদের শেখার খুব একটা ইচ্ছা নেই, কারণ রাত অনেক বেশি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা হয়তো এত রাতে থাকবে না আর কি। হ্যাঁ, এই জন্যই এই অবস্থা। প্রিপজিশনস আমরা শিখবো। প্রিপজিশন শেখার আর ইচ্ছা নাই। এখানে একটা
কবিতা আছে। এই কবিতাটা হলো গ্যাব্রিয়েল মিস্ট্রল। ইনি চিলির একজন সাহিত্যিক। চিলির সাহিত্যিক হলো গ্যাব্রিয়েল মিস্ট্রল। তার জন্ম হয়েছে চিলি বলতে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। সেখানে তার জন্ম। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে। তিনি শিশুদের নিয়ে একটা কথা বলেছেন। সেই কথাটাই আমরা আরকি আলোচনা করব। যে গ্যাব্রিয়েল মিস্ট্রেল তিনি কি বলবো ওটাকে? আ ১৯৪৫ সালে লাতিন আমেরিকা অর্থাৎ যে দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, চিলি, পেরু, হ্যাঁ? এই দেশগুলোতে তিনি ১ম নারী বা মহিলা সাহিত্যিক যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি তার একটা কোটেশনে আ শিশুদের সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন আরকি, হ্যাঁ? আ এই ব্যাপারটাই। তো তার কোটেশনটা একটু পড়ে শোনাবো। যে কোটেশনটাতে কি আছে আরকি। ইনি মেইনলি একজন কবি, তার অনেকগুলো কবিতা আছে। তো এনার জন্ম হলো ১৮৮৯ সালে, গ্যাব্রিয়েল মিস্ট্রলের জন্ম ১৮৮৯ সালে এবং তিনি আ মারা গেছেন ১৯৫৭ সালে। অর্থাৎ আমাদের যে ১৯৫৬ সাল, ৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, ৫৬ সালে পাকিস্তান যে সংবিধানটা দিল, যে সংবিধান দিল সেই সংবিধানে কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল উর্দুর পাশাপাশি সেটা। তো এই কবিতাটা আ ইনি ১ম মহিলা আরকি। ওই যে কবিতাটা এখানে দেয়া আছে। এটা শিশু ডাক্তারি বইয়ে সামনে তার কবিতাটা দেওয়া আছে। তাহলে ইনি ১৯৪৫ সালে নোবেল প্রাইজ পেয়েছেন। অর্থাৎ ১৯৪৫ সাল বলতে আ ২য় বিশ্বযুদ্ধ শেষ এবং তিনি ১ম মহিলা যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। টোটাল দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, ফ্রান্স এই জায়গাগুলো থেকে তিনি ১ম মহিলা হিসেবে সাহিত্যে নোবেল পান। তো তার জন্ম হলো ১৮৮৯ সালে, আগেই বলেছি চিলিতে ৭ এপ্রিল। আর ১০ জানুয়ারি তিনি মারা গেছেন। আ সেটা। তার ছদ্মনাম ছিল গ্যাব্রিয়েল মিস্ট্রাল, যেটাকে আমি বললাম। তিনি একজন চিলির কবি এবং কূটনীতিক। তা চিলির কূটনীতি কিভাবে হলো? দক্ষিণ আমেরিকার মধ্যে বিশেষ করে চিলিতে পাবলো নেরুদা আরেকজন কবি আছে। তারা কবি সাহিত্যিক হয়। তাদেরকে একটা সম্মানসূচক আ ডিপ্লোম্যাসি পোস্ট দেওয়া হয় তাদেরকে। যারাই কবি সাহিত্যিক হবে, লেখালেখিতে ভালো কিছু করবে, তাদেরকে এই পোস্টটা দেওয়া হয়। তো তিনি আ একজন পেশায় শিক্ষক ছিলেন এবং ক্যাথলিক ধর্মাবলম্বী ছিলেন। খ্রিস্টানদের যে ক্যাথলিক, প্রটেস্টান্ট এরকম চিন্তা আছে সেটা। আর আচ্ছা, একটু বিরতি দেই।
যাই হোক, ওয়েলকাম ব্যাক দ্য লাইভ সেশন। লাইভে আবার আসলাম আমরা, যে আমরা একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে একটু বাইরে গিয়েছিলাম। তো এখন আমরা এই গ্যাব্রিয়েল মিস্ট্রলের যে জীবনী, এটা একটু সংক্ষেপে পড়ি, তারপরে তার উক্তিটা পড়বো। যে সে গ্যাব্রিয়েল মিস্ট্রল, তিনি কিন্তু একজন সাহিত্যিক, বাট তার এই কবিতাটা, এটা ঢাকা মেডিকেলের শিশু ডাক্তাররা লিখেছে এই পেডিয়াট্রিক্স বইটা। এই বইয়ের ভিতরে একটা পেজে লেখা আছে টুমরো ইজ টু লেট। এই কবিতাটা এখানে বলছে গ্যাব্রিয়েল মিস্ট্রলের। হ্যাঁ, যে টুমরো ইজ টু লেট। তো যাক, তার আর একটু পরিচয় দিই। তিনি শিক্ষিকা একজন, আর তিনি ক্যাথলিক ধর্মাবলম্বী, খ্রিস্টানদের মাঝে ক্যাথলিক। আর তিনি প্রথম ল্যাটিন আমেরিকান, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে 1945 সালে সাহিত্যে নোবেল পান। আর তিনি তার গীতি কবিতা, তার কবিতাগুলো ছিল লিরিক্স বা গীতি কবিতা, অর্থাৎ ব্যক্তিগত আবেগ অনুভূতি নিয়ে লেখা। এগুলোর জন্য তিনি নোবেল পুরস্কার পান। আর কি বলবো, তার যে কবিতার যে বিষয়, সেটা হলো প্রকৃতি আছে, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা মানুষের। যেমন মির্জাফর নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। বিশ্বাসঘাতকতা, মানুষে মানুষের চিটিং বাটপারি, এগুলো আছে। সেই সাথে আছে প্রেম, আছে প্রেম, মানে থাকবেই মানুষের জীবনে, কবি বাণী প্রেম থাকবে, প্রেম আছে। আর একজন মায়ের, যেহেতু তিনি একজন মহিলা মানুষ, মায়ের ভালোবাসা রয়েছে। দুঃখ আছে, দুঃখ পুনরুদ্ধার আছে, ভ্রমণ এবং ল্যাটিন কাহিনী রয়েছে। তো তিনি মেনলি শিক্ষকতাই করতেন আগে। তার অনেকগুলো বই রয়েছে। তিনি কি বলবো, 67 বছর বয়সে মারা গেছে আমেরিকাতে। আর চিলির জাতীয়তা, 1957 সালে মারা গেল। আর 45 সালে তো নোবেল পাইল। তো তিনি শিক্ষিকা হিসেবে তার যথেষ্ট ভালো একটা ক্যারিয়ার আছে আর কি, যথেষ্ট ভালো ক্যারিয়ার আছে। এবং তার যে স্টুডেন্ট, সেটাকে কি বলা হয়, ওটাকে চিলির ভবিষ্যৎ রাষ্ট্রপতি ছিল। আহ, এরকম। আর আন্তর্জাতিক উনি অনেক স্বীকৃতি লাভ করেছেন, অনেকগুলো তার পরিচয় রয়েছে, অনেক লেখাপড়া তার আছে। মরার পরেও তার অনেক খ্যাতি আছে। তার কবিতার যে থিম, সেই থিম গুলো সম্পর্কে নোবেল কমিটি, সাহিত্যের যে নোবেল কমিটি, সেটা বলছিল যে আমেরিকান কবিতাকে তিনি ব্যাপক, ল্যাটিন আমেরিকান কবিতা অর্থাৎ দক্ষিণ আমেরিকার কবিতাকে ব্যাপকভাবে তিনি প্রভাবিত করেছেন। এই কথাগুলো বলেছেন। আরো অনেকগুলো কথা আছে তার, যে অনেক অনেক ব্যাপার আছে, তো সব আর বলতেছি না। এই ইনি যে কবিতাটা এখানে পড়ে শোনালেন, সেই কবিতা আমি বলছি। টুমরো ইজ টু লেট। আগামীকাল হলো অনেক, এত বেশি দেরি যেটা খুবই খারাপ। আগামীকালের হিসাব করা যাবে না। উই আর গিলটি অফ মেনি আরার্স এন্ড মেনি ফল্টস। আমাদের মাঝে অনেকগুলো ত্রুটি আছে, অনেকগুলো ভুল রয়েছে, যার কারণে আমরা অভিযুক্ত হয়ে আছি। বাট আওয়ার ওর্স্ট ক্রাইম ইজ অ্যাবান্ডনিং দ্য চিলড্রেন। কিন্তু আমাদের সবচেয়ে নিকৃষ্ট অপরাধ হলো আমরা আমাদের শিশুদেরকে পরিত্যাগ করেছি। আমাদের শিশুদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে। আমরা আমাদের শিশুদেরকে ভালোবাসি না। এটা আমাদের সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। আচ্ছা, তারপরে বলছে নেগলেক্টিং দ্য ফাউন্টেন অফ লাইফ। শিশুরা হলো জীবনের ঝর্ণাধারা। এই জীবনের ঝর্ণাধারাকে আমরা অবহেলা করছি। এটা আমাদের সবচেয়ে বড় অপরাধ। মেনি অফ দ্য থিংস উই নিড ক্যান ওয়েট, দ্য চাইল্ড ক্যান নট। জগতে অনেক জিনিস আছে যেগুলো আমাদের দরকার, সেই জিনিস আমাদের হয়ে অপেক্ষা করতে পারবে, কিন্তু শিশুরা আমাদের জন্য অপেক্ষা করতে পারবে না, তাদের এই সময় নেই। রাইট নাও ইজ দ্য টাইম। এই যে এই মুহূর্তে, এখন কয়টা বাজে, রাত 12টা 50, আজকে 16 তারিখ, 16ই মে। এই রাত 12টা 50, এটাই হলো সঠিক সময়। হিজ বোনস আর বিং ফর্মড। তার গায়ের, তার শরীরের হাড় হাড্ডি গুলো তৈরি হচ্ছে এই ঠিক এই মুহূর্তে। অতএব তাকে এই মুহূর্তে টেক কেয়ার করতে হবে, অবহেলা করা যাবে না। হিজ ব্লাড ইজ বিং মেড। তার শরীরের রক্ত তৈরি হচ্ছে এই মুহূর্তে। এন্ড হিজ সেন্স আর বিং ডেভেলপ। তার যে পঞ্চ ইন্দ্রিয়, তার নলেজ এই মুহূর্তে তৈরি হচ্ছে। শিশুকে কখনোই অবহেলা করা যাবে না। আমরা এই শিশুকে অবহেলা করছি, এটা আমাদের জীবনের সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। একটু ভাবেন, শখ করে কেউ নোবেল প্রাইজ পায় না। অনেক থিম আছে, অনেক চিন্তা আছে মানুষের। টু হিম উই ক্যান নট অ্যান্সার টুমরো। শিশুদেরকে আমরা কখনোই বলতে পারি না যে আগামীকালকে তোমার জন্য, কেউ, কোন শিশু
খেতে চাইলো যে আজকে ডিম খাবো, আমরা কখনোই বলবো না যে বাবা তোমাকে কালকে আগামীকালকে ডিম এনে দেবো, যেটা অবশ্য আমি নিজেও মাঝে মাঝে এই কাজটা করে ফেলি। তো আমাদের এটা চেঞ্জ করা উচিত, আমাদের তওবা পাঠ করা উচিত যে শিশুদের মনের বেদনাকে আমরা কখনোই আটকিয়ে রাখবো না। আর বলছে হিজ নেম ইজ টুডে, শিশুদের নাম হলো আজ, আগামীকাল না। তাহলে এই যে পেডিয়াট্রিক্স বই ঢাকা মেডিকেলের দুইজন অধ্যাপক লিখেছেন, এই বইয়ের শুরুতেই এই কবিতা, আমি অবাক হয়ে গেছি যে এই কবিতাটা কেন এখানে দেওয়া হয়েছে গ্যাব্রিয়েল মিস্ট্রলের। তো যাই হোক, এই এখানে এত রাতে আমরা আমাদের শেখার কথা হলো প্রিপজিশন, এটা আমার অনেক আগের লাইভ শিডিউল করা ছিল। তো এই লাইভে আমি আজকে প্রিপজিশন নিয়ে আমার পড়ানোর কোনো ইচ্ছাই নাই। আমার ইচ্ছা হলো আমি একটা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করি। টপিকসটা কি বলা যায়, শিশুদের নিয়েই। টপিকসটা আমি খুঁজতেছি, এখানে প্রায় ৩৯টি চ্যাপ্টার রয়েছে এই বই থেকে। একটা চ্যাপ্টার একটু ভালো করে পড়ে শোনাবো, সেটা কোথায় চ্যাপ্টারটা আমি নিজে খুঁজে পাচ্ছি না। চাইল্ডহুড, কনস্টিপেশন অ্যান্ড এক্সস্টন, ফেভার র্যাশ, হাই ফেভার, ভমিটিং, জন্ডিস, পারফিউম ডিসঅর্ডার, সাডেন কনভালশন, ডেভেলপমেন্টাল abnormal behavior difficulties, parasitic infestation, practice। তো অনেক কিছু আছে, আমি দেখি একটা কোনটা পড়ানো যায়, এটা করা যায় হয়তো। অ্যাবনরমাল বিহেভিয়ার 253 পেজ, 253 পেজে একটা ভালো জিনিস থাকতে পারে আর কি, অ্যাবনরমাল বিহেভিয়ার। এই বইটা থেকে পড়াচ্ছি যাতে আমাদের আর কি শর্ট স্ট্যাচার, বাচ্চারা কেন খাটো হয়, ভালো খাওয়াই কিন্তু বাচ্চারা খাটো হয়, কেন খাটো হয় সেই বিষয়টা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই বইয়ের 31 নম্বর চ্যাপ্টার থেকে পাঠ করছে, এটা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন, আর এমনিতেও পাওয়া যাবে। অ্যাবনরমাল ব্যবহার মানে শিশুদের অস্বাভাবিক, এটা বইটা হলো শিশুদের পেডিয়াট্রিক্স বই, বইটার নাম হলো পেডিয়াট্রিক্স, দেখা যাচ্ছে। তো অ্যাবনরমাল ব্যবহার অর্থাৎ শিশুদের অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করা যায়। তিনটা টপিকস এখানে আলোচনা আছে। একটা টপিকস হলো কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অর্থাৎ শিশুদের, ছোট বাচ্চাদের 18 নিচে শিশু কাকে বলে, বইয়ের প্রথম পেজেই লেখা আছে এ পারসন বিলো দি এজ অফ 18 ইজ এ শিশু অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে 18 বছরের নিচে যারা সবাই শিশু। এই যে এখানে বলছে শিশু কাকে বলে, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এখানে সংজ্ঞা বলা হয়েছে এ চাইল্ড মিন্স এভরি হিউম্যান বিং বিলো দি এজ 18 years unless under the law applicable to the child majority is attained earlier। অর্থাৎ শিশুদের যে আন্তর্জাতিক সংঘের যে কনভেনশন রয়েছে সেখানে বলা আছে যে চাইল্ড মানে যে কোনো ব্যক্তি 18 বছরের নিচে, তবে হ্যাঁ আইনের কিছু ব্যাপার থাকে, আর অনেকে এটা তার আগেই 18-র আগেই জন্ম লাভ করে। আর বাংলাদেশ সরকারের আহ 2010 সালের যে আইন, সেই আইন অনুযায়ী এনি পারসন আন্ডার এজ 18 ইজ টু বি রিগার্ডেড অ্যাজ এ চাইল্ড, যে কোনো মানুষ 18 এর নিচে যাদের বয়স তাদেরকে শিশু হিসাবে করতে হবে, এটা দেয়া আছে। তো যাই হোক, এর সংজ্ঞায় আমরা না যাই, আমরা যাই যে শিশুদের, খেয়াল করেন শিশুদের তিনটা রোগ এখানে আলোচনা করা আছে। একটা রোগ হলো কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অর্থাৎ শিশুদেরও কিন্তু মানসিক সমস্যা, কিছু কমন ডিসঅর্ডার রয়েছে, সেটা আলোচনা করব। 2 নম্বর হলো অটিজম, অটিজম মানে হলো একটা ব্রেনের ডিসঅর্ডার আছে। আর 3 নম্বর হলো এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। শিশুদের কিছু কমন মানসিক রোগ আছে, হ্যাবিটের দিক থেকে যেগুলো আছে, হেড ব্যাঙ্গিং, ছোট বাচ্চারা মাথা কিছু না পাইলে দেয়ালে বা বেডে এভাবে করে মাথা টকটক করে, এটাকে বলা হয় হেড ব্যাঙ্গিং। ওই যে বিগ ব্যাং থিওরি মনে আছে স্টিফেন হকিং, ল্যামার্কের, সেই এটা শিশুদের একটা মানসিক সমস্যা। বডি রকিং, এইভাবে করে গা কাঁপায় শিশুরা, হ্যাঁ রাগ হয় এইভাবে করে গা কাঁপতে থাকে, মনে হচ্ছে যে খিচুনি হয়ে গেছে। আর কি, থাম সাকিং, থাম কি এটা, এটা চষে মেজাজ গরম করে। আর নেইল পুলিং, নেইল বাইটিং, নখ, আঙ্গুলের নখ কামড়ায়, মাথা গরম হয়ে গেলে আঙ্গুলের নখ কামড়ায়, সেটা আছে। আর হলো হেয়ার পুলিং, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে যদি যখন মাথা গরম হয়ে যায়, এটাকে বলা হয় ট্রাইকোটিলোমেনিয়া। আর একটা হলো ব্রুক্সিজম আছে, বা টিথ গ্রাইন্ডিং, রাগ হলে দাঁত একবারে কিড়মিড় 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 করে, এটা একটা মানসিক রোগ আছে। আর টেম্পার ট্যান্ট্রাম মানে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ হো হ্যাঁ,
মাথা গরম হয়ে যায়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, টেম্পার ট্যান্ট্রাম আছে, আর টিকস আছে। হ্যাঁ? টিক কি? টিক আমরা পড়ে যাচ্ছি। আর হলো আর বলছে শিশু মানে তো 18 হলেও শিশু। মাস্টারবেশন অ্যান্ড সেক্স ইন্টারেস্ট সেটা 13 বছর পার হলে সেটা হতে সমস্যা হতে পারে। আর ব্রেথ হোল্ডিং অ্যাটাক এটা হতে পারে। কোনো বাচ্চা কাঁদতে একবারে দম বন্ধ হয়ে যায়। এটা একটা মানসিক সমস্যা। যদি এরকম কখনো হয় তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। অন্য কোনো কারণ নাই আরকি। আচ্ছা, তারপরে ইটিং খাবারের কিছু প্রবলেম আছে। সেটা হলো রুমিনেশন আছে, খাবারের সমস্যা। পিকা আছে, পিকা মানে এই যে বই, পুস্তক, খাতা, কলম সব খায় এটা আছে। আর হলো বুলিমিয়া নার্ভোসা আছে আর অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই ২ টা খাওয়ারের ডিসঅর্ডার আছে রোগ। আর এলিমিনেশন ডিসঅর্ডার মানে হাগুমুতু করে যে বাচ্চারা সেটাতে একটা হলো এনকোপ্রেসিস একটা হলো ইনিউরেসিস। মানে অসময়ে পায়খানা করা, বিছানায় পায়খানা করা, যেখানে সেখানে ভালো জায়গায় প্রস্রাব পায়খানা করা। এটা একটা মানসিক রোগ কিন্তু। যদি হয় শিশু ডাক্তারের সাথে কথা বলবেন, হতাশ হবার আবার কিছু নাই। তারপরে স্লিপ ডিসঅর্ডার আছে বাচ্চাদের। সেটা হলো ডিসোমেনিয়া আছে, প্যারাসোমনিয়া আছে। মানে ওই যে রাত ২:৩০ টার সময় ঘুমায় কিছু বাচ্চা। এটা হলো স্লিপ ডিসঅর্ডার থাকে। আর সাইকোসোমাটিক ডিসঅর্ডার আছে কিছু। আ হলো আচ্ছা এমডি মোখলেস বলেছে, "আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন?" ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আ আপনার আমার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। মোটামুটি ভালো আছে। একটু জাস্ট কথা বলার জন্য লাইভে আসলাম। কালকে শুক্রবার। আমার পরিবার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরা সবাই ঘুমাচ্ছে। আমি একটু গল্প করতেছি জাস্ট একটু, হ্যাঁ? তো আর কি সমস্যা হতে পারে যে ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার হতে পারে বা কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। আচ্ছা, তারপরে ফোবিয়া, স্কুল ফোবিয়া। বাচ্চারা স্কুল যেতে চায় না। বাচ্চারা যদি স্কুল যেতে না চায় এটা তার একটা মানসিক সমস্যা। হ্যাঁ, আমরা মনে করি যে অ্যা টিচার রাগী বা ডিসিপ্লিন বেশি সব ঠিক আছে। বাট যদি দেখেন যে কোন বাচ্চা স্কুল যেতে আমি কিন্তু একদম বই থেকে পেডিয়াট্রিক্স এর বই থেকে পড়ে শোনাচ্ছি। যদি এরকম দেখেন তাহলে অবশ্যই একজন নিকটস্থ শিশু ডাক্তার। শিশু ডাক্তার কাকে বলে? যিনি এমবিবিএস পাস করবেন তারপরে তিনি এমডি তার ডিগ্রি থাকবে এমডি অথবা এফসিপিএস তাকেই বলা হয় শিশু ডাক্তার ব্র্যাকেটে লেখা থাকবে শিশু ডাক্তার বা পেডিয়াট্রিক্স